ইউটিউবে আসার পর এই এত লড়াই, ভালো খারাপ সময় সামলে তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো, এখান থেকে যদি সুযোগ পাও তবে পেছনের সেই পুরনো পৃথিবীকে আজ তুমি কি অ্যাডভাইস পরামর্শ দিতে চাইবে? তুমি ব্যারাকপুরে যখন একা থাকা শুরু করলে তখন কি ডিফিকাল্টস তোমাকে ফেস করতে হয়েছে? আর একা ঘুমাতে ভয় লাগতো? যদি লাগতো সেটা কিভাবে হ্যান্ডেল করতে? 1 বছর আগে যখন আমি একা থাকতে শুরু করলাম, ওই টাইমটা তো আমি হয়তো লাইফে কোনোদিন ভুলতে পারবো না। আমার যতই ভালো মুহূর্ত আসুক না কেন, ওই সময়গুলো ভোলার মতো নয়। আমি নিজেও ছোটোবেলা থেকে কোনোদিন একা থাকতে পারিনি। আমাদের তো ওই ছোট্ট একটা ঘর ছিল, মা দিদি আমি একসাথে থাকতাম। একা থাকার অভ্যাস তো আমার একদমই ছিল না। আর ঘুমানো তো বাদ দাও, আমি মানুষের সাথে না মিশলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত এরকম। সেখান থেকে পুরোপুরি একা হওয়া। 2 নম্বর প্রশ্ন, ইউটিউবে মাসে কত টাকা ইনকাম করো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তোমার মতো একটা কথা বলো। কালকে সকালবেলা জানো তোমার ফ্রিজ থেকে কি খাইছি? কি? খেজুর। ভেরি গুড, ভালো জিনিস খেয়েছো পাপা। তো আজকে আমি তোমাদের কিউএনএ ভিডিওর সব অ্যান্সার দিতে চলেছি। কিছুদিন আগে আমি একটা কমিউনিটি পোস্টে জানিয়েছিলাম তোমরা তোমাদের মতো প্রশ্ন করো, আমি উত্তর দেবো। আমি তো ধারণা করেছিলাম 1000 মতো কমেন্ট হতে পারে, আর আমি ওটা লিখেছিলামও যে 1000 কমেন্ট কিন্তু চাই। বাট সেখানে 2500-এর ওপরে কমেন্ট পড়ে গেছে। সেখান থেকেই আমি কিছু বেছে বেছে প্রশ্ন রেখেছি, যেটার এখন উত্তর দেবো তোমাদেরকে। প্রবলেম কি বাবা? প্রবলেমটা কি? বাবা এখানে এসে বসো, তোমাকে খাবার দিচ্ছি, তুমি চুপ করে শান্ত হয়ে বসো, আমাকে কাজ করতে দাও। নিজের আনন্দে আছে, পুরো নিজের আনন্দে আছে। এত ওষুধ কেন বের করছো আমার? পাপাকে ডাকবো? কি বলবো তোমাকে বলো তো? জানুয়ারি ফেব্রুয়ারি পড়ছে এখন। তো প্রথম প্রশ্ন আমি নিয়েছি বাবি বোবো ফরএভার থেকে। এই বোনটা আমার অনেক আপন, ওর সাথে আমার কখনো দেখা হয়নি। গত 3 বছর ধরে এই চ্যানেলটা থেকেই আমাকে কন্টিনিউ কমেন্ট করে, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, আর সেগুলো এত বড় বড়। ওর কমেন্টের মাধ্যমে আমি একটা পজিটিভ ভাইব পাই, যে কারণে ওর সাথে আমি একটু কানেক্ট হয়ে গেছি। আগে কখনো দেখা হয়নি, কথাও হয়নি আমার কখনো, বাস এই কমেন্টের মাধ্যমেই। তো আমি অবশ্যই এই বোনটার সাথে একদিন দেখা করব। ও অনেক দিন ধরে আমাকে বলেছে মেসেজের মাধ্যমে। তো যাই হোক, এবার প্রশ্নটা নিই। তো বাবি বাবু ফরএভার আমাকে প্রশ্ন করেছে, প্রীতি দিদি ভাই আমি তোমার ভিডিও ভীষণ পছন্দ করি। জীবনে তুমি সবার জন্য করেছো, হয়তো সবার থেকে সেই প্রতিদান পাওনি, তাও যে হার না মেনে এগিয়ে যাচ্ছ সেটাই আমাকে অনেক জোর দেয়। তোমার এই পজিটিভ ভাইবস আমার দারুণ লাগে। আমি তোমাকে অনেক বড় হতে দেখতে চাই, সামনে থেকে দেখা করে আশীর্বাদ নিয়ে আর নিজের হাতে বানানো কিছু গিফট দিয়ে আমার ভালোবাসা প্রকাশ করতে চাই। এটা আবার একটা স্বপ্ন বলতে পারো। এবার প্রশ্ন, ইউটিউবে আসার পর এই এত লড়াই, ভালো খারাপ সময় সামলে তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো, এখান থেকে যদি সুযোগ পাও তবে পেছনের সেই পুরনো পৃথিবীকে আজ তুমি কি অ্যাডভাইস পরামর্শ দিতে চাইবে? বলছি, তারপর সবার জন্য তুমি অনেক স্বপ্ন দেখো, বাবা মায়ের বাড়ি করার কথা ভাবো, কিন্তু নিজের একটা স্বপ্নের কথা বলো যেটা শুধু নিজের জন্য ভাবো। এখন এই মুহূর্তে নিজের জন্য ঠিক কী চাও? তো প্রথম প্রশ্ন, পুরনো পৃথিবীকে আমি কি অ্যাডভাইস দিতে চাই? পুরনো পৃথিবীকে এখন তার অ্যাডভাইস দেওয়ার প্রয়োজন নেই। সেই পুরনো পৃথিবী নিজে অনেক কিছু শিখে গেছে, জীবন থেকেই, সময়ের থেকেও অনেক কিছু শিখে গেছে। তবুও পুরনো পৃথিবীকে একটাই কথা বলতে চাই, এত বোকা না হলেও পারতি, এত ভয় না পেলেও পারতি। আর সবার ভালো ভাবতে ভাবতে নিজেকে ভালো রাখা ভুলে যাওয়া, এটা তো একটা ব্যাড হ্যাবিট ছিল। এই জিনিসটা না করলে হয়তো আজকে অনেক কিছুই ঠিক থাকতো। সবার আগে ওর উচিত ছিল নিজেকে ভালোবাসা, ভালো রাখা। সেটা ও করেনি, তাই হয়তো ওর জীবনে এত ঘটনা ঘটে গেছে। তো পুরনো পিঢ়ি থেকে ওটুকুই বলতে চাই, এত বোকা না হলেও পারতে মা। তো যাই হোক, এবার তারপরে বলছে যে আমি নিজের জন্য, শুধু নিজের জন্য কী ভাবি, এরকম একটা স্বপ্ন।
সত্যি বলতে জানো তো, আমি জানি না কেন আমার গত 4 মাস ধরে মাথা কাজ করছে না। আমার ভাড়া বাড়িতে থাকতে ইচ্ছা করছে না। আমার বারবার মনে হচ্ছে আমার নিজের মাথার উপর ছাদ চাই, আমার নিজের একটা ফ্ল্যাট হোক বা বাড়ি হোক, যাই হোক, আমার একটা নিজস্ব জায়গা হোক যেখানে শুধু আমিই থাকবো আর সেটা আমারই থাকবে শুধু। তো এই স্বপ্নটা আমার চোখে ভাসে এখন। যেদিন পূরণ করতে পারবো না, গলা টিপে নিজেকেই মেরে দেবো মনে হয়। এটাই আমার স্বপ্ন, নিজের একটা মাথার উপর ছাদ হবে। আর এই মুহূর্তে নিজের জন্য ঠিক কী চাও? এই মুহূর্তে আমার চাওয়ার কিছু নেই, আমার সব আছে। যাই হোক, ভালো থেকো বোন, তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। তুমি আরেকটাও প্রশ্ন করেছো, সেটা লাস্টে উত্তর দেবো। নেক্সট প্রশ্ন নিয়েছি অদিতি বোসের থেকে। তো প্রথম প্রশ্ন, পরবর্তী লাইফে আরও বড় কি অ্যাচিভ করার ইচ্ছা আছে? অনেক কিছুই আছে, আমি নির্দিষ্ট একটাই বলি তোমাদেরকে। ডান্স যেটা শিখছি, আমার খুব ইচ্ছা আছে আমি কোনো বড় একটা প্ল্যাটফর্মে নিজেকে প্রেজেন্ট করব। ডান্স নিয়ে আর কি একটা কিছু বড় অ্যাচিভ করার ইচ্ছা আছে। নেক্সট প্রশ্ন, বাবা মার জন্য কি করার ইচ্ছা আছে? বাবা মার জন্য তো আপাতত দরকার একটা পাকা বাড়ি, ওটাই করার ইচ্ছা রয়েছে। আর সেটা তো আজকের নয়, অনেক বছরের ইচ্ছা। 3 নম্বর প্রশ্ন, নিজের লাইফ থেকে পাওয়া একটা শিক্ষা যেটা কিনা কোনো দিন তুমি আর করবে না। আমার লাইফ থেকে যে শিক্ষাটা পেয়েছি, আমি হয়তো নিজের থেকে কাউকে বেশি বিশ্বাস করব না, আর এটা করা উচিতও না, জানো। 4 নম্বর প্রশ্ন, নিজের একটা স্বপ্ন যেটা তুমি যেভাবেই হোক পূরণ করতে চাও। আমার একটা নিজের বাড়ি। এবার প্রশ্ন করেছে ইমরান ভাই, চলো একটা র্যাপিড ফায়ার খেলা যাক। প্রথমেই লিখেছে ভিলেজ নাকি টাউন। দুটোই, দুই জায়গায় দুই রকম মজা রয়েছে, তো আমি কোনোটাকেই বাদ দিতে পারছি না। তারপর মোমো নাকি চাউমিন? চাউমিন। তারপরে রাইস নাকি বিরিয়ানি? রাইস। সাদা ভাত খেতে বেশি ভালোবাসি, বিরিয়ানিও ভালোবাসি। এমন দিচ্ছ কিছুই বুঝতে পারছি না কোনটা থেকে কোনটা বলবো। দিদি নাকি দাদা ভাই? এই তো, এটা কি হলো, মার খাবো আমি? দুজনেই আমার ভীষণ আপন মানুষ। তারপর হোম ইন নাকি হোম আউট? দুটোই। এখন বড় হওয়ার সাথে সাথে না কেমন জানি হোম আউটটাও ভালো লাগছে আর কি। তারপরে লিখেছে ডান্স নাকি মডেল? অবভিয়াসলি ডান্স। তারপরে শাড়ি নাকি ড্রেস? ড্রেসে কমফোর্টেবল থাকি, বাট শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। তুমি যতগুলো প্রশ্ন করেছো আমার সবগুলোই মানে ভালো লাগে, কোনোটা বাদ দেওয়ার মতো নেই। যাই হোক, তবুও খেললাম। থ্যাংক ইউ ইমরান ভাই আমাকে প্রশ্ন করার জন্য। নেক্সট প্রশ্ন, তারপরে প্রশ্ন নিয়েছি সৌমশ্রী মোদকের থেকে। লিখেছে, তোমার লাইফের মতোই আমার লাইফটা অনেকটা এরকম ট্র্যাজেডিতে ভরা। আমার বয়স আর তোমার বয়স একই, তোমাকে দেখে নিজের সাথে খুব রিলেট করতে পারি, সেই জন্যই খুব ভালো লাগে তোমাকে দেখে মনে হয় যে শুধুমাত্র আমার লাইফে প্রবলেমস নেই, তোমার লাইফেও এত প্রবলেমস থাকার পরেও কি সুন্দর হাসি খুশি থাকো তুমি। সত্যি জীবনে অনেক কিছুই আমাদের মানিয়ে নিয়ে চলতে হয়। সোজা সাপটা জীবন, বাধা বিপদহীন জীবন তো সবাই চায়, তবে খুব কম মানুষ সেটা পায়, হয়তো এরই নাম জীবন। তারপরেও বলবো, খুব ভালো থেকো তুমি, তোমার পুরো লাইফটা এখনও বাকি আছে। ভেবো না যে এখানেই শেষ, এখানে তো সবে শুরু। তোমার ভালো দিন তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, কোনো প্রশ্ন করেনি, ও আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে, তার জন্য অনেক থ্যাংক ইউ সৌমশ্রী। তুমিও তোমার লাইফে এগিয়ে যাও, যা হয়ে গেছে, নিজেকে ঠিক রাখো, নিজেকে ভালোবাসো আর নিজেকে তৈরি করো, ব্যাস, ভালো থেকো। চলো নেক্সট প্রশ্ন, সুস্মিতা অফিসিয়াল করেছে। লিখেছে, এত সব কিছু সামলে নেওয়ার পরও কিভাবে নিজেকে ভালো রাখা যায়, নিজের গ্রো করা যায়, সেটা তোমাকে দেখে বোঝাই যায়। ও, এটাও তো কোনো প্রশ্ন নয়। আচ্ছা, আমার অনেক মেয়েরা রয়েছে যারা আমাকে দেখে ইন্সপায়ার্ড হচ্ছে। লাইফ মানে একটা খারাপ হয়ে গেছে বলে আমরা নিজেদেরকে শেষ করে দেবো, এরকমটা নয়। শেষের পর থেকেও শুরু করা যায়, এটা আমি বারবার হয়তো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে। যেটা হয়ে গেছে সেটা নিয়ে আলোচনা করেও লাভ নেই, আর সেটা নিয়ে ভেবেও কোনো লাভ নেই। ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করা, এরই নাম জীবন। তো যেটা বুঝতে পারলাম তোমাদের কমেন্ট পড়ে, তোমরা অনেকেই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছো, আমি এর জন্য ভীষণ খুশি। আমাকে দেখে তোমরা নতুন কিছু শিখছো, আমি সত্যি ভীষণ খুশি হয়েছি। প্রশ্নের থেকেও বেশি বাহবা দিচ্ছে সবাই আমাকে, বোনেরা, দিদিরা, খুব ভালো লাগলো এটা দেখে। চলো পড়ে নিই। অনেক অনেক ভালো থেকো, লাইফে আরও গ্রো করো, আগে নিজেকে ইম্পর্টেন্ট প্রায়োরিটি দিও। অনেক স্ট্রং তুমি, স্ট্রং হওয়ার পেছনেও অনেকটা খারাপ লাগা, হার্ট হওয়া থাকে, তাও বলবো সারা জীবন অনেক অনেক ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ, তুমিও ভালো থেকো। অভিতনু শর্টস প্রশ্ন করেছে, ফিউচার প্ল্যান কি? টাকার উপরে শুয়ে থাকবো। ফিউচার প্ল্যান বলতে ভালো একজন বড় ব্লগার হতে চাই, আর যেটা আমার হবি ডান্স, তো ডান্সটা নিয়েও এগোতে চাই।
আর তার পাশাপাশি আরও প্ল্যান আছে, সেটা শেয়ার না করলেও চলবে এখন। তারপরে নেক্সট প্রশ্ন, সমাধি আর কৌশিক দাদা তোমার কেমন রিলেটিভ হয়? সমাধি একজন মেকআপ আর্টিস্ট আর কৌশিক দাদা একজন সিনেমাটোগ্রাফার। তো দুজনের সাথে আমার কাজের সূত্রে আলাপ হয়। আমার একটা ইনস্টাগ্রামে কাজ এসেছিলো, সেখান থেকে আলাপ হয়েছিল। তারপর থেকেই এমন একটা সম্পর্ক হয়ে গেছে না, পুরো নিজের দিদির মতো। তো রিলেটিভের থেকে হয়তো বেশি বলতে পারো, ওরা আমার খুব আপন। তো 3 নম্বর প্রশ্ন, তোমার ফেভারিট ফুড? আমার ফেভারিট ফুড তো মাছ ভাত। আর মাছটাও বলে দিই, ইলিশ মাছ। 4 নম্বর প্রশ্ন, তুমি এখন আর বগুলা যাও না কেন? কাজের ব্যস্ততায় যাওয়া হয় না, ক্লাস থাকে, সপ্তাহে 5-6 দিন তো আমি টানা ব্যস্ত থাকি। তার মধ্যে দিয়ে ব্লগিং করি, এডিট করতে সময় লেগে যায়, আর বাড়িতেও যাওয়া হয় না কোনো দরকার ছাড়া। মাঝখানে গিয়েছিলাম তো জামাই ষষ্ঠীতে, দেখোনি? যাও জামাই ষষ্ঠীর ব্লগটা দেখে আসো, অনেক মজা হয়েছে। প্লিজ আমার কোশ্চেনের অ্যান্সারটা নিও তুমি। আগের কিউএনএ ভিডিওতে আমার কোশ্চেন অ্যান্সার দিয়েছিলে, প্লিজ এইটাও নিও। আমার নাম তানিশা। তানিশা বোন, তোমার 1 বছর আগে আমি প্রশ্ন নিয়েছি, তোমার মনে আছে? হ্যাঁ, 1 বছর আগে কিউএনএ ভিডিও করেছিলাম না, সে আমার বাবার বাড়িতে বসে। যাই হোক, থ্যাংক ইউ বুনু আমাকে এত সুন্দর প্রশ্ন করার জন্য। তো তারপরে প্রশ্ন করেছে দুর্গা ব্লগস। তো দুর্গা লিখেছে, তোমার একটা সব থেকে মেমোরেবল দিনের কথা বলো যেটা সব সময় মনে থাকবে। এই বছরের বার্থডে জীবনে ভুলতে পারবো না। শুধু একটু সময় আসুক, আমি তোমাদেরকে এত সুন্দর করে গল্প বলে শোনাবো না, তোমরাও জাস্ট ফিদা হয়ে যাবে। জন্মদিনটা যা কাটিয়েছি না, দারুণ দারুণ, মানে ওই দিনটা আমি কখনো ভুলতে পারবো না। নেক্সট প্রশ্ন নিয়েছি সায়নী ভুইয়ার থেকে। লিখেছে, তুমি খুব মিষ্টি মেয়ে। আমার প্রশ্ন হলো, ছোট কন্টেন্ট ক্রিয়েটার্সদের জন্য কিছু বলো। আমার যারা ছোট ভাই বোনেরা রয়েছে, অনেকেই কন্টেন্ট বানায়, তো তাদের জন্য অনেক শুভকামনা রইল। আমার অনেক দাদা দিদিও রয়েছে যারা নতুন করে ভিডিও বানাতে শুরু করেছে, এই প্ল্যাটফর্মে কাজ করতে চাইছে, তো সবার জন্য আমার মন থেকে শুভকামনা রইল। আর এর পাশাপাশি আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই, অ্যাডভাইস হিসাবেও নিতে পারো। তো যারা ছোট ভাই বোনেরা রয়েছে তারা কিন্তু অবশ্যই আগে পড়াশোনাটাই মন দাও। একটা সময় পরে গিয়ে তুমি এই ভিডিও বানাতেই পারবে সোশ্যাল মিডিয়াতে, বাট পড়াশোনার এই সময়টা চলে গেলে আর ফিরে পাবে না। আর এইটা আমাদের লাইফে সব থেকে বেশি জরুরি। এডুকেশন কোয়ালিফিকেশান যদি নিজের তৈরি না করতে পারো, তাহলে এই জায়গাটা এসে টেকা মুশকিল। আজকে আমি কলেজ পর্যন্ত পড়াশোনা করেছি, তারপরে আমার ঠিকঠাকভাবে পড়াশোনা করা হয়নি, পড়াশোনা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। এখন আমার মনে হয় আমি পড়াশোনা করব। তো এই যে আফসোসগুলো, এগুলো সময় চলে গেলে আর কখনো ফেরত পাবো না আমরা। তো আমাদের আগে উচিত পড়াশোনাতে মন দেওয়া, তার পাশাপাশি শখ হিসাবে তোমরা ভিডিও করতে পারো। কারণ একটাই, এই যে ভিডিও আমি বানাচ্ছি না, এতে আমার পুরো 24 ঘন্টা টাইম দিতে হচ্ছে, সারাটা দিন আমাকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হচ্ছে। আর তুমি যদি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে যদি প্রতিদিন অ্যাক্টিভ না থাকো, তাহলে কিন্তু তোমার ফলোয়ার্স গেইন হবে না। তো অনেক হেডেক আছে। একটা সরকারি চাকরি যেমন করতে গেলে সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত সময় দিতে হয়, সেম এই সোশ্যাল মিডিয়া প্রফেশন, তোমাকে সময় দিতে হবে। এতটাও সহজভাবে নিলে হবে না, সব কিছুতে সময় দিতে হবে আর ধৈর্য, না হলে কোথাও সাকসেস পাবে না। এরপরও তোমাদের যেটা ভাল লাগবে তোমরা অবভিয়াসলি সেটাই করবে। আমার মন থেকে অনেক শুভকামনা তোমাদের জন্য, তোমরা আরও অনেক দূর এগিয়ে যাও। তারপর প্রশ্ন নিয়েছি সৌনক ব্যানার্জির থেকে। লিখেছে, হোয়াট ভ্যালুয়েবল ইনসাইট উড ইউ গিভ টু অ্যান ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট প্রিপেয়ারিং ফর গেট হু হ্যাজ অনলি 5 to 8 hours a week to dedicate to YouTube? আচ্ছা, if you are in that position, what strategy would you follow to build a successful channel without compromising your studies, and what would you avoid completely? আবারও একটু জ্ঞান দিতে হবে লাগছে। আমি যদি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হতাম, তাহলে আমি যেটা করতে এসেছি আমি সেটাই করতাম। আমি ইউটিউবের দিকে তাকাতাম না, কারণ একসাথে তো দুটো জিনিস হয় না কখনোই। আগে ভাবতাম যে আমি কি করতে চাইছি, আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে এগোতে চাইছি, সরকারি জব করতে চাইছি, নাকি আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চাইছি। আর সবথেকে বড় কথা, এত ভালো জায়গায় পড়াশোনা করে কেউ ইউটিউবের কথা ভাবে? এখানে তো কোনো ফিউচার নেই, ফিউচার তো তোমার পড়াশোনাতে আছে। তো আমি হলে তো অবভিয়াসলি আগে পড়াশোনাটাই বেছে নিতাম। এবার আমি এই জায়গাতে রয়েছি, হয়তো এখন টাকা পয়সা ইনকাম হচ্ছে, একটা সময় পরে থাকবে কিনা তারও গ্যারান্টি নেই, সব কিছু কাজের উপরেই নির্ভর করে। আর সময়ের একটা ব্যাপার থাকে, এর আগেও বললাম।
তুমি যদি সময়ই না দিতে পারো এখানে, তুমি কিভাবে সাকসেস পাবে? তো সময়টা খুব ইম্পর্টেন্ট। আমি বলবো তুমি যেটা করছো সেটাই করো। নেক্সট প্রশ্ন নিয়েছি প্রিকুর থেকে। ও লিখেছে, হোয়ার ইজ ইউর ডান্স ক্লাস অ্যান্ড হোয়াট ইজ ইউর ডান্স ক্লাস নেম? মাই ডান্স ক্লাস ইজ ব্যারাকপুর অ্যান্ড মাই ডান্স ক্লাস নেম ইজ NDPI ইনস্টিটিউট। তোমরা চাইলে কিন্তু অ্যাডমিশন নিতেই পারো, আমি কন্ট্যাক্ট নাম্বারটা এখানে শেয়ার করে দিচ্ছি, ব্যারাকপুরে ভর্তি হয়ে যাও, তাহলে আমার সাথে ক্লাস করতে পারবে। তো নেক্সট প্রশ্ন রাহি সরকার। তো ও লিখেছে, আমার কোনো প্রশ্ন নেই, আমি খুব খুশি জানো তো তুমি নিজেকে বেছে নিয়েছো, তোমার মধ্যে যে গুণটা আছে সেটার দিকে এগিয়ে চলছো। মায়ের সঙ্গে তোমাকে নিয়ে কথা বলি যতটা জানি, মা প্রতিদিন বলে প্রীতির ভিডিও নেই আজ, পুরো ফ্যান তোমার। লাভ ইউ কাকিমা, ভালো থেকো তুমি, আর বোন তুমিও ভালো থেকো। খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে। তারপর প্রশ্ন নিয়েছি রিয়া দেবনাথের থেকে। লিখেছে, তুমি খুব মিষ্টি, আমার তোমাকে খুব খুব ভালো লাগে, আমার তোমার সাথে দেখা করার খুব ইচ্ছা, আমি তোমাকে সেই টিকটক থেকে দেখি, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে। লাভ ফ্রম ত্রিপুরা, লাভ ইউ দিভাই, লাভ ইউ টু বোন। প্রথম প্রশ্ন, তুমি নিজেকে আজ থেকে 5 বছর পরে কোথায় দেখতে চাও? 2 নম্বর, জীবনে ঠকে গিয়ে জীবন থেকে কি শিক্ষা পেলে? আর জীবনে যদি কেউ অন্যকে ঠকায় তাহলে কি দ্বিতীয়বার তাকে সুযোগ দেওয়া উচিত? 3 নম্বর, তোমার স্কুল বা কলেজের জীবনের একটা মজার ঘটনা বলো, প্লিজ দিভাই আমার কমেন্টটা নিও। প্রথম প্রশ্ন, তুমি নিজেকে 5 বছর পরে কোথায় দেখতে চাও? আমি 5 বছর পরে তো আমার লাইফস্টাইল পুরো চেঞ্জ করে ফেলতে চাই। এই যে যেই ঘরটা দেখছো, এটা আমার রেন্ট নেওয়া ঘর, আমি এই ঘরটাকে তো আর দেখতে চাই না, আমি তখন দেখতে চাই নিজের মাথার উপরে একটা ছাদ, আর দেখতে চাই সোশ্যাল মিডিয়াতে ব্লগারদের মধ্যে 10 জনের মধ্যে যেন আমি একজন হতে পারি। আর জীবনে ঠকে গিয়ে জীবন থেকে কি শিক্ষা পেলাম? কত শিক্ষা পেলাম। নিজে থেকে কাউকে ভালোবাসা উচিত নয়, নিজেকে প্রায়োরিটি দেওয়া সব থেকে জরুরি। আর যে ঠকায় তাকে কি দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত? সুযোগ তো সবাইকে দেওয়া উচিত, দ্বিতীয়বার তো সুযোগ দেওয়া যেতেই পারে, কিন্তু বারবার নয়। একবার সুযোগ দিয়ে দেখতে পারো, বাট বারবার সুযোগ দিলে পরে সেটা তোমার দুর্বলতা হয়ে দাঁড়াবে একটা সময়। 3 নম্বর প্রশ্ন, তোমার স্কুল বা কলেজের জীবনের একটা মজার ঘটনা বলো। স্কুল লাইফের একটা মজার ঘটনা আছে, দারুণ মজার ঘটনা, আমি ফেসবুকে একদিন লাইভে বলেছিলাম, আর গল্পটা অনেক বড়, তোমরা যদি কখনো শুনতে চাও জানিও, আমি একটা ভিডিওর মাধ্যমে গল্পটা বসে বলে তোমাদেরকে শোনাবো, অনেক মজা পাবে। আজকে আর বললাম না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো থ্যাংক ইউ রিয়া দেবনাথ বোন, তোমার কমেন্ট পড়ে ভীষণ ভালো লাগলো, তোমার অ্যান্সারগুলো তো আমি দিলাম, তোমার কেমন লাগলো কমেন্ট করে জানিও। তারপরে প্রশ্ন নিয়েছি ইটস কুশু। লিখেছে, তোমাকে আর অন্তরাদিকে একসাথে দেখে খুব ভালো লাগে, কারণ দুজনেই খুব পজিটিভ মানুষ লাগে আমার, তাই আমার প্রশ্নটা, তোমার আর অন্তরাদির বন্ধুত্ব কিভাবে হলো, আর নিজেকে শান্ত রাখার জন্য তুমি কি কি করো? অন্তরাদির সাথে আমার বন্ধুত্ব হয় বঙ্গায়দার সূত্রে। প্রথমে আমার কন্ট্যাক্ট হয়েছিল দাদার সাথে, তারপরে গিয়ে দিদির সাথে এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে, পুরো দিদি বোনের মতো। সত্যি অন্তরাদি খুব ভালো মনের মানুষ আর খুব পজিটিভ, মেয়েদেরকে নিয়ে তো খুব ভাবে, এটা বলতেই হয়। আর নিজেকে শান্ত রাখার জন্য কি করি, আমি এমনি খুব শান্ত, আমার অত রাগটা হয় না, মানে সিরিয়াস রাগটা ওরকম হয় না। শান্ত রাখতে গেলে নিজেকে একটু চুপচাপ রাখি, কথা বলি না কারোর সাথে, চুপচাপ নিজের মতো করে নিজের সময় কাটাই, এটাই। তারপর প্রশ্ন নিয়েছি রাধে সিক্রেটের থেকে। লিখেছে, সব কিছু শেষে তোমার মনের অভিজ্ঞতায় কি মনে হয়, তুমি আগে বেশি ভালো ছিলে নাকি এখন বেশি ভালো আছো? দ্বিতীয় প্রশ্ন, তোমার জীবনের সব মুহূর্তের সবচেয়ে বেশি খুশি কোন দিনের মুহূর্তে ছিলে, যা তোমার পাওয়া জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত? 3 নম্বর প্রশ্ন, তোমার ভালোবাসার জীবন থেকে এমন কিছু অভিজ্ঞতা শেয়ার করো যা শিক্ষণীয়। তোমরা হয়তো আমাকে দেখলেই বুঝতে পারবে, আমি তো মানসিক দিক দিয়ে এখন অনেক ভালো আছি, অনেক বেটার আছি। আগে তো আমার চেহারা শরীর সবই ভেঙে গেছিলো, সেখান থেকে আস্তে আস্তে নিজের শরীরটাও ঠিক হয়েছে, আর এটা দেখে তো তোমাদের বোঝা উচিত আমি অবভিয়াসলি অনেক ভালো আছি। আগের লাইফ বলতে তোমরা যেটা শুনতে চাইছো আমি বুঝতে পেরেছি। প্রথম দিকে তো ভালোই ছিলাম, ভালোই লাগছিলো, মনে হচ্ছিলো ওয়াও এটাই জীবন, এত সুন্দর। বাট তারপরে গিয়ে যেটা হলো সেটা তো আমার মনে হলো এইরকম জীবন তো আমি চাইনি। আর এখন তো আগের থেকে অনেক ভালো আছি, অনেক নিজের মতো করে সময় কাটাই, নিজের মতো করে চলাফেরা করি, কোনো খারাপ ডিসিশান তো নিজে থেকে নিচ্ছি না, যেটা নিচ্ছি নিজের জন্য ভাবছি, একদম ঠিকঠাক আছি, এটা বেটার লাইফ।
আর আমার জীবনের সবথেকে খুশির মুহূর্ত, শ্রেষ্ঠ মুহূর্ত আমার জন্মদিনের দিন, খুব ভালো লেগেছিল। ওটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল যেটা হয়েছিল আমার সাথে, বলবো একদিন তোমাদেরকেও। আর আমার ভালোবাসার জীবন থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে বলেছে যেটা শিক্ষণীয়। ভালোবাসা তো ভালো জিনিস, ভালো তুমি বাসতেই পারো, আর ভালোবাসাটা আমাদের লাইফে তো আসবেই, এটাই স্বাভাবিক। বাট তোমাদেরকে একটাই কথা বলতে পারি, নিজের থেকে বেশি কাউকে ভালোবেসে ফেলো না, তাহলে তুমি কষ্ট পাবে। তো কি শেখাবো এটার থেকে, নিজেই পুরো গরু হয়ে ফিরেছি, আর তোমাদেরকে আমি কি শেখাতে পারি এখান থেকে? তোমরা তো সবটাই দেখেছো, সবটাই জানো। নিজেকে ভালোবাসো, ব্যাস এটাই এটাই শিখেছি আমি, আর বলতে পারছি না। তোমরা এত বেশি প্রশ্ন করেছো, আমার মনে হচ্ছে আমি সেই 30 বছরের একটা দিদি হয়ে গেছি। আমি খুব ম্যাডাম একটা ব্যাপার চলে এসছে, আমাকে দেখে সবাই শিখছে, মানে আমি একটা ভুল কথা বলে ফেললেই সেখানে ধরা খেয়ে যাবো, এরকম মনে হচ্ছে আমার। যাই হোক, ভাল লাগছে। তারপর প্রশ্ন নিয়েছি শ্রাবন্তী মল্লিকের কুকুর। তারপর প্রশ্ন নিয়েছি শ্রাবন্তী মল্লিকের। নেক্সট প্রশ্ন নিয়েছি সুনন্দার থেকে। তো সুনন্দা প্রথমেই লিখেছে, তুমি কিভাবে নিজের রাগ কন্ট্রোল করো? যার উপরে রাগ হয় তাকে পুরো ব্লক মেরে দিই, কথাই বলি না। তারপরে, পরের জন্ম হলে তুমি কি হতে চাও, ছেলে নাকি মেয়ে? এই জন্মে তো মেয়ে হয়ে দেখেই নিলাম, পরের জন্ম না হয় ছেলে হই। 3 নম্বর প্রশ্ন, তোমার সবচেয়ে বাজে অভ্যাস কি? বলবো, সকালের ব্রাশটা দুপুরে করা। 4 নম্বর প্রশ্ন, 10 কেজি সোনা নাকি লয়াল কিং কালম হাজব্যান্ড? ও লয়াল, ও আচ্ছা, হ্যাঁ 10 কেজি সোনা। 5 নম্বর, ভূতকে ভয় লাগে? ভয় লাগে মানে কতটা লাগে সেটা জিজ্ঞাসা করো। আমি লাইট জ্বালিয়ে ঘুমাতাম জানো আগে, ভূতের ভয়তে। ভূত দেখি নাই, তাও একটা মনের ভয়। তারপরে, কোন টাইপ মুভি বেশি ভালো লাগে? অ্যাকশন, হরর, সাসপেন্স, ফানি, রোমান্টিক? ফানি আর রোমান্টিক মুভি দেখতে বেশি পছন্দ করি। বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার কে তোমার কাছে? যে কোনো একটা বলতে হবে। বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার দেখো অনেকেই রয়েছে, অনেকের কন্টেন্ট এক একজনের এক এক রকমের ক্যাটাগরি। তো তার মধ্যে দিয়ে অনেকগুলো হিন্দি চ্যানেলও ফলো করি, আর বাংলাতেও আমাদের অনেক ক্রিয়েটার রয়েছে যারা ভীষণ ভালো কন্টেন্ট করে। একটা মেয়ে আছে যার কন্টেন্ট আমি রিসেন্ট ফলো করছি, অ্যাক্টিং লেভেলটা তো ওয়াও, নামটা ভুলে গেছি, বাট ও ওই কন্টেন্টের মধ্যে বলে না টিকটিকি লুল্লু মধু, ওই মেয়েটা, ওকে এত ভালো লাগে, আর এত গোলু না, সামনে কোনো দিন দেখালো তো একদম চটকে দেবো, হেভি লাগে ওটা আমার। ওর কন্টেন্টও ভীষণ ভালো, ভীষণ, এত ফানি না, ওর মুখ দেখলেই আমার হাসি লেগে যায়। আর 8 নম্বর প্রশ্ন, যেই প্রশ্নটা খুব কমন, যেটা সবাই করছে সেইটা আমি করব না, আমি বলবো গঙ্গা স্নান কবে করছো? করতে হবে, দাঁড়াও। লাভ ইউ ডিয়ার, ইউ আর মাই অলওয়েজ ফেভারিট ক্রিয়েটার। নেক্সট প্রশ্ন যাই। তারপর প্রশ্ন নিয়েছি সঞ্চিতার থেকে। প্রথম প্রশ্ন, বাড়ি বানানোর কাজ কতদূর? বাড়ি বানানোর কাজ এখনও শুরুই হয়নি, আমি ইট তুলে রেখেছি, বাড়ির কাজে হাত দেব। 2 নম্বর প্রশ্ন, ইউটিউবে মাসে কত টাকা ইনকাম করো? এটা তো একেবারেই পার্সোনাল, তারপরে তোমরা একটা ধারণা করতে চাইছো, তাই তোমাদেরকে অ্যামাউন্টটা বলতে পারি আমি, বাট এটা কেমন একটা রুচিতে লাগে না কারোর ইনকাম ডিরেক্ট বলা, আমি এত টাকা ইনকাম করি। প্রতি মাসে একরকম হয় না, এটা তো আর সরকারি চাকরি না, আমি যেমন কাজ করব তার উপর ডিপেন্ড করে আমার পেমেন্ট কত আসবে, আর যেটা আসে আমি খুব ভালোভাবে চলাফেরা করতে পারি, ফ্যামিলিকে হ্যাপি রাখতে পারি। তারপরে 3 নম্বর প্রশ্ন, ভবিষ্যতে কি করার পরিকল্পনা আছে? মানে ইউটিউব ছাড়া আর কি কাজ করার ইচ্ছা আছে? অবশ্যই আছে। তুমি তো কাজের জন্য শহরে আছো, ওখানে কি ফ্ল্যাট কেনার ইচ্ছা আছে? হ্যাঁ, মনটা ছটফট করছে 4 মাস ধরে, কবে যে নিতে পারবো। নিজেকে তো সময় দিয়েছি, দেখা যাক। 5 নম্বর প্রশ্ন, মন খারাপ হলে নিজেকে কিভাবে সামলাও? মন খারাপ হলে আমি কারোর সাথে কথা বলি না, নিজের মতো করে একা থাকি। যদি মনে হয় যে একটু ডান্স করব, গান চালিয়ে দিই জোরে, ডান্স করি, আর ওটাও অনেক সময় ভালো লাগে না, তখন চুপচাপ থাকি। আর সব থেকে ভালো পয়েন্ট, বাইরে বেরিয়ে যাওয়া, বাইরে বেরিয়ে একটু ঘুরবে, যদি ফ্রেন্ড থাকে তাদের সাথে সময় কাটাবে, তাহলে দেখবে তাড়াতাড়ি এই মন খারাপটা কেটে যাবে। 6 নম্বর প্রশ্ন, যারা তোমায় হিংসা করে কিন্তু চাইলেও তুমি তাদের অ্যাভয়েড করতে পারবে না, এরকম মানুষের সাথে কিভাবে ডিল করো?
তাদের সাথে আমি কথাই বলবো না, কেন তাদের সাথে আবার ডিল করতে যাব? দেখ, যারা আমায় হিংসা করে আমি জানতে পারছি, দেখতে পারছি, তাদের আবার অ্যাভয়েড করার কি আছে? ডিরেক্ট ব্লক। 7 নম্বর প্রশ্ন, তোমার জীবনের স্পেশাল দিন কোনটা এবং কেন? হ্যাপি বার্থডে টু ইউ, ওই দিনটা দারুণ কেটেছে। মানে তোমরা আমাকে যা গাল দেবে না, বারবার মেয়েটা বলছে জন্মদিন কী হয়েছিল জন্মদিনে, এটা জানার জন্য। আর একটু সময় দাও, বলবো তোমাদেরকে। তারপরে প্রশ্ন করেছে মৌপ্রিয়া, লিখেছে তুমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করো? আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করি, এটা না একেবারেই পার্সোনাল প্রশ্ন হয়ে যায়, জানো তো। কারোর ইনকাম জানার উচিত নয়। তোমরা কেন জানতে যাবে এটা আমি ফিল করতে পারি, বাট আমি বলতে পারবো না গো। 2 নম্বর প্রশ্ন, তুমি ডান্স কোথায় শেখো? ব্যারাকপুরের চিড়িয়ামোড়ের ওখানেই, চিড়িয়ামোড় থেকে একটু জাস্ট এগিয়ে NDIP ইনস্টিটিউটে। তো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো যদি ডান্স শিখতে চাও। আর তোমার ভিডিও এডিটিং কোন অ্যাপ থেকে করো, কিভাবে করো? আমি 5 বছর ধরে ইনশর্ট অ্যাপেই ভিডিও এডিট করছি, আর ওটার সাবস্ক্রিপশান নেওয়া আছে, যে কারণে আমি অনেক কিছু পেয়ে যাই আর কাজ করতে অনেক সুবিধা হয় আমার। আর কিভাবে করি এটা তো মুখে বললে হবে না, সবাই ইনশর্টে যেভাবে কাজ করে, যেভাবে এডিট করতে হয়, শুরুতে আমিও পারতাম না, একটু একটু করে শিখে শিখে এখন মোটামুটি পারি। আর আমার প্রত্যেকটা ভিডিও আমি এডিট করি, যত ভিডিও দেখছো 5 বছর ধরে আমি নিজেই এডিট করি। তারপরে প্রশ্ন নিয়েছি চটপটি সোনায়, ও লিখেছে অনেক অনেক ভালোবাসা নিও, আমি তোমার একজন সাবস্ক্রাইবার, অনেক দিন ধরে তোমার ভিডিও দেখছি, তোমাকে আমার খুব ভালো লাগে। তোমার এই বড় বড় ভিডিওগুলো দেখতে দেখতে আমি আমার বাড়ির রান্না কমপ্লিট করে ফেলি। তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি, কিভাবে নিজেকে ভালো রাখতে হয়। তোমার ওই মিষ্টি মিষ্টি মজা কথাগুলো শুনলে আমাদেরও মুখে হাসি ফুটে ওঠে। তাতানকেও খুব ভালো লাগে, তাতানের একটা ভিডিও আমার খুব মনে পড়ে, ও ঠাকুরকে দেখে বলেছিল আমাকে পাগল বানাইয়া দাও। আমার নাম সঙ্গীতা, বাড়ি বারুইপুর। খুব ভালো থেকো তুমি, সব সময় এরকম সুন্দর সুন্দর ভিডিও আমাদেরকে দিও, যাতে আমরাও হাসি মুখে থাকতে পারি তোমার ভিডিও দেখে। একটাই প্রশ্ন করতে চাই আমি তোমাকে। ও প্রশ্ন করেছো তাহলে, আমি তো কোনো প্রশ্নই নেই। ভালো মানুষের সঙ্গে সবসময় খারাপ কেন হয়? কে বলেছে ভালো মানুষের সাথে সবসময় খারাপ হয়? খারাপ হয় না, ওটা ভালোর জন্য হয়। তো ভালো মানুষের সাথে অবভিয়াসলি ভালোই হয়, খারাপ হয় না। দেখা করার ইচ্ছে রইল, ভালো থেকো। প্লিজ প্লিজ আমার কমেন্টটা পড়ো, ভীষণ খুশি হব, ভিডিওর অপেক্ষায় রইলাম। খুব ভালো লেগেছে তোমার কমেন্ট পড়ে, চটপটি শোনায়, খুব ভালো প্রশ্ন করেছো তুমি। ভালো থেকো, আবারও Q&A ভিডিওগুলো সুন্দর প্রশ্ন করো, অনেক কষ্ট করে অনেক বড় একটা কমেন্ট করেছো। নীলাঞ্জনা মাইতি লিখেছে তুমি একবার বলেছিলে না টাকা নিয়ে সবার সাথে কলে কথা বলবে, সেটা কবে? মানে তুমি ওটা সিরিয়াস নিয়েছো? কথা বলতে চাই তোমার সাথে, কখনো কোনো ইউটিউবারকে দেখে মনে হয়নি যে কথা বলি, বাট তোমার সাথে কথা বলার ইচ্ছে আমার সব ভিডিও দেখি, ভীষণ ভালো লাগে। আরও এগিয়ে যাও, পারলে আমার কোশ্চেনটা নিও আর কথা বলার রিকোয়েস্টটা রেখো। বাপরে, মেয়েটা সেই ভিডিওর মধ্যে একদিন বলেছিলাম যারা যারা আমার সাথে কথা বলতে চাও, যাদের মনে অনেক দুঃখ আছে, 1 ঘন্টা কথা বললে এই টাকাটা কাটবো, এরকম করে বলেছিলাম আর কি, মজা করেও সিরিয়াস নিয়েছে। ঠিক আছে, তোমার সাথে একদিন কথা বলবো, আমার ইনস্টাগ্রামটা ফেরত আসুক তারপরে। তারপর প্রশ্ন নিয়েছি টিম রিয়ার থেকে, ও লিখেছে আমি জানি না আমার কোশ্চেন নেবে না, তবে একটা সলিউশন চাই দিদি, প্লিজ রিপ্লাই হলেও দিও। দিদি, আমি আমার প্রিয় মানুষের সাথে থাকলে ডিপ্রেশনে থাকি, সবসময় কষ্টতে থাকি। বয়ফ্রেন্ড ফ্যামিলি কিছু যদি বলি আমার বয়ফ্রেন্ড নিয়ে, সেখানেও ঝামেলা লেগে যায়, আর ফ্যামিলি সাপোর্ট করে। আমি মানছি ফ্যামিলি সাপোর্ট করুক, কিন্তু দোষ না থাকলেও বা কিছু না হলেও আমি সত্যি মেনে নিতে পারি না। আমার রাগ জেদ আছে, মেনে নিয়েছি, কিন্তু এইভাবে আমাকে সবসময় ডিপ্রেশনে থাকতে ভালো লাগে না। এটার একটা সলিউশন দাও দিদি প্লিজ। দিদি, ছেড়ে দেওয়া উচিত না রিলেশনশিপে থেকে যাওয়া উচিত? আমার ব্রেকআপ করার দমও নেই, কিন্তু ছেড়ে দিলে আমি পুরো একা হয়ে যাব, না ফ্রেন্ডস আছে না কেউ, তাহলে কি করব আমি? সবার আগে আমি তোমাকে বলতে চাই, তুমি যদি রিলেশনশিপটাতে হ্যাপি না থাকো, তাহলে তো অবভিয়াসলি তোমার ওখান থেকে বেরিয়ে আসা উচিত। শুধু সবার কথা ভেবে নিজেকে মানিয়ে নেওয়া, মেনে নেওয়া, এগুলো করতে যেও না, পরবর্তীতে প্রবলেম হবে।
তো আগে থেকে বুঝে গেলে তো খুবই ভালো, নাহলে কিন্তু বিপদেই পড়বে। বাট আমি তো তোমার এই একটা প্রশ্নের উপরে শুধু তোমাকেই সাপোর্ট করতে পারি না, কিন্তু এটাই শুধু বলতে পারবো তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো, নিজের খুশিটা ভাবো যে তুমি আদৌ ওই সম্পর্কে ভালো থাকতে পারবে কিনা সারাটা জীবন। যদি ভালো না থাকো তাহলে তো তোমার বেরিয়ে আসতে পারো। আর তুমি বললে না আমি ব্রেকআপ করার দমও নেই, এরকম হয়, একটা মানুষকে আমরা যখন ভালোবাসি মনে হয় যে সে ছেড়ে চলে গেলে আমরা মরে যাব, কিন্তু ওরকম কিছুই নয়। একটু নিজেকে সময় দাও, নিজের ভালোটা বোঝার চেষ্টা করো, ঠিক হয়ে যাবে সব কিছু। আর ফ্রেন্ডস দিয়ে কী করবে, ভালো থাকার জন্য বন্ধু দরকার, এটা আবার কেমন কথা? নিজেকে নিজে ভালো রাখো, কাজ করো, যেটা তোমার করতে মন চায় সেটা করো। বেশি মানুষ জীবনে রাখলে বিপদে পড়ে যাবে। ফ্রেন্ডস ভালো থাকতে গেলে বন্ধুর দরকার হয় না। যাই হোক, ভালো থাকো আর অসুস্থ সম্পর্ক থেকে বেরিয়ে আসো, এটাই চাইবো। সঞ্চিতা দত্ত নেক্সট প্রশ্ন করেছে, তুমি ব্যারাকপুরে যখন একা থাকা শুরু করলে তখন কি ডিফিকাল্টস তোমাকে ফেস করতে হয়েছে? আর একা ঘুমাতে ভয় লাগতো? যদি লাগতো সেটা কিভাবে হ্যান্ডেল করতে? আমি কোশ্চেনটা করলাম কারণ আমি একদম একা শুতে পারি না, খুব ভয় লাগে, কিন্তু ইচ্ছা করে একা থাকতে, তাই তুমি কিছু সাজেশন দাও। 2 নম্বর, তুমি ডুয়ার্স গেছিলে কিছুদিন আগে, তোমরা নেক্সট আর কোথায় কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে? ইন্টারন্যাশনাল ট্রিপ করতে চাও? আর 3 নম্বর, স্পোকেন ইংলিশ ক্লাসটা শিখে কতটা লাভ হচ্ছে? লাভ ফ্রম পলতা, আমার বাড়ির পাশে। আচ্ছা, প্রথম প্রশ্ন, ব্যারাকপুরে যখন আমি একা থাকতে শুরু করি ওই সময়টা তো আমি হয়তো মরে যাওয়ার সময় আমার মনে পড়বে আমি এরকম একটা সময় কাটিয়ে আজকে এই জায়গাতে দাঁড়িয়ে আছি। মরার সময় আমার কোন জায়গায় দাঁড়িয়ে থাকবো? 1 বছর আগে যখন আমি একা থাকতে শুরু করলাম ওই টাইমটা তো আমি হয়তো লাইফে কোনো দিন ভুলতে পারবো না। আমার যতই ভালো মুহূর্ত আসুক না কেন ওই সময়গুলো ভোলার মতো নয়। আমি নিজেও ছোটোবেলা থেকে কোনো দিন একা থাকতে পারিনি। আমাদের তো ওই ছোট্ট একটা ঘর ছিল, মা দিদি আমি একসাথে থাকতাম। একা থাকার অভ্যাস তো আমার একদমই ছিল না। আর ঘুমানো তো বাদ দাও, আমি মানুষের সাথে না মিশলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত এরকম। সেখান থেকে পুরোপুরি একা হওয়া। তো প্রথম দিকে আমি ভূতের ভয় খুব পেতাম। আমি জানি না কেন এই ভয়টা আমার সবসময় মনে লেগে থাকে। আমার অন্ধকার হলেই আমার কেমন ভূত ভূত ফিল হয়। এই যে সাদা বাল্বটা এখনও জ্বলছে, যেই আলোতে বসে আমি তোমাদের সাথে কথা বলছি, এই বাল্বটা জ্বালিয়ে গত 5 মাস ঘুমাতাম, ঘুমিয়ে এসেছি। তারপরে গিয়ে আমাকে আমার একটা দিদি বলে একটা বাল্ব কেন, ওয়ার্ম বাল্ব, যেটা ঘরের মধ্যে জ্বলবে, হালকা আলো, ঘুমাতেও পারবি ঠিকঠাক, আলো জ্বললে তো ঘুম আসে না। তারপরে একটা ছোট বাল্ব কিনলাম, সেই বাল্বের আলোতেই এখন ঘুমাই। এখন আর সাদা বাল্ব আমাকে জ্বালাতে হয় না। আর এই যে জানালাটা দেখতে পাচ্ছ, আমি এত বেশি বদ্ধ করে থাকতে পারি না, আমার জানালার দরজা বন্ধ থাকলেই ভূতের ভয় লাগে। এই জানালাটা আমি রাত্রে শুধু বৃষ্টি হলেই বন্ধ করি, তাছাড়া গত 1 বছর ধরে প্রতিটা রাতে আমার এই জানালা খোলা থাকে, আমি জানালা বন্ধ করে ঘুমাই না। আমার বোতল দিয়ে বাবাকে জল দিব। তো এখন ভূতের ভয়টা এখনও কাটাতে পারিনি, ভূতের ভয় মরার আগে পর্যন্ত আমার থাকবে। কিন্তু আগে যেমন সাদা বাল্ব জ্বালিয়ে ঘুমাতাম, এখন মা ফোন করছে, বলো কাজ করছি। যাই হোক, যেটা বলছিলাম, একটা সময় পরে সব কিছুই অভ্যাস হয়ে যায়, মানুষ তো অভ্যাসের দাস, আমারও অভ্যাস হয়ে গেছে, সময় সব কিছু শিখিয়ে দেয়। তারপর তুমি বলেছিলে যে আমি ট্রিপ করলাম কিছুদিন আগে, এরপর নেক্সট ট্রিপ কি হতে পারে, আর ইন্টারন্যাশনাল ট্রিপ করতে চাই কিনা? অবশ্যই ইন্টারন্যাশনাল ট্রিপ তো করতে চাই, তো তার জন্য তো পকেটও মোটা করতে হবে। আর তার আগে যে ট্রিপটা করতে চলেছি সেটা হবে আমার লাইফের সব থেকে বেস্ট ট্রিপ, গার্লস ট্রিপ। মানে বুঝতে পারছো কেমন এক্সপিরিয়েন্স নিয়ে আমি ঘরে ফিরবো আর কি হতে পারে। তো তোমাদেরও চেনা জানা মানুষের সাথেই আমি গার্লস ট্রিপটা করতে চলেছি, খুব ভালো লাগবে দেখো। আর স্পোকেন ইংলিশ শিখে আমার কতটা লাভ হচ্ছে, লাভ মানে এটাই তো দরকার। যখনই তুমি এই জোনটা থেকে বাইরের জোনে চলে যাবে, ওখানে তো ইংলিশ খুব দরকার। আর ভালো জায়গায় কাজ করতে গেলে ইংলিশটা খুব দরকার। আমার যে কত প্রবলেম হতো আগে, আমি প্রমোশনাল কাজগুলো হ্যান্ডেল করতে পারতাম না, কারণ যারাই আমাকে প্রমোশন দেয় মেল করে মোটামুটি 90%ই সব ইংলিশে আসে। তো তাদের সাথে কথা বলা, কাজ করা, এগুলোতে খুব প্রবলেম হতো। তো যে কারণে আমার স্পোকেন ইংলিশটা শেখা এখন অনেকটাই আস্তে আস্তে নর্মাল হচ্ছে ব্যাপারগুলো। তো ইংলিশ তো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য। আর যখন বাইরে ঘুরতে যাব কোথাও,
তখনও তো বাংলাতে আর কথা বলতে পারবো না। হয় আমাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, আর না হলে এই প্রপার ইংলিশটা জানতে হবে, তাহলেই আমি বাইরের দেশে চলাফেরা করতে পারবো। তো ইংলিশটা তো আমাদের সবার জন্য খুবই জরুরি, আর আমার তো খুবই লাভ হচ্ছে ইংলিশ শিখে। কতক্ষণ ধরে তোমাদের সাথে কথা বলছি আমি। সবাই আমার কাছে অ্যাডভাইস নিতে চেয়েছে যে মন ভেঙে গেলে তারপর নিজেকে কি করে দাঁড় করাবো। বিশ্বাস করো, আমারও ফেটেছিল, তোমাদেরও ফাটবে, আর অনেকের হয়তো এখন ফাটছে। কিচ্ছু দরকার নেই, নিজেকে সময় দাও, রিল্যাক্স করো, কাজ বাজ বন্ধ করো, 10 দিন নিজেকে সময় দাও, যেটা মন চায় মানুষের সাথে মেশো, ঘুরতে যাও, যাদের সাথে কথা বললে ভালো লাগে তাদের সাথে কথা বলো, আড্ডা মারো, আস্তে আস্তে নর্মাল হয়ে আবার কাজে ফিরে আসো, সব ঠিক হয়ে যাবে। বেশি ভেবো না, ভাবলেই তুমি আরও ডিপ্রেসড হয়ে যাবে। তারপরের প্রশ্ন কে করেছে দেখি, লাস্ট আর 2টো প্রশ্নের অ্যান্সার দেবো, তারপরে আমি কাজটা বন্ধ করব, কারণ আমি কাজ করতে বসেছিলাম 9টার সময় আর এখন বাজে 12টা 16। আমি কতবার যে টেক নিয়েছি তোমাদের ধারণা নেই। কেটে 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 ভিডিওটাকে রেডি করে এই যে এইটুকুনি বানিয়েছি। তারপরে প্রশ্ন নিয়েছি জুবাইর আল তাজেদ থেকে। ও লিখেছে, আসসালামু আলাইকুম, আমি তোমার বড় ভক্ত, তোমাকে দেখে অনেক কিছু শিখেছি, ভেঙে আবার কি করে নিজেকে সামলানো যায়, আবার নতুন করে জীবন শুরু করা যায়। ইউ আর দ্য ভেরি স্ট্রং ওম্যান। তোমাকে জিজ্ঞাসা করার মতো কিছু নেই, শুধু এটুকুই বলবো, ভালো থেকো, নিজের মানুষদের ভালো রেখো, তুমিও ভালো থেকো, খুব ভালো থেকো। খুব মিষ্টি একটা কমেন্ট করেছে, ওর কোনো প্রশ্ন নেই। লাস্ট একটা প্রশ্নের অ্যান্সার দিয়ে আমি ভিডিওটা শেষ করতে চলেছি। লাস্ট প্রশ্ন কার নিয়েছি জানো? যার প্রশ্ন আমি প্রথমে নিলাম, বাবি ববু ফরএভার, তো ওর প্রশ্নটাই লাস্ট আমি রাখছি। ও 2টো প্রশ্নই খুব ভালো করেছিল। তো লিখেছে, হাসি মুখে সব কষ্ট পার করে তুমি এগিয়ে চলো নিজের মতো করে, কোনো ইগো নেই তোমার, ভালোবাসায় ভরা মন, তাই তুমি আমাদের সবচেয়ে আপন। প্রীতিদি, আমি তোমার খুব বড় একজন ভক্ত, তুমি যতবার রিপ্লাই দাও আমার খুব ভালো লাগে। তোমার আগামী কিউএনএ ভিডিওর জন্য আমার কিছু প্রশ্ন রইল। সরি বোন, আমি তো এই ভিডিওতেই দিয়ে দিচ্ছি, আমি প্রশ্নটা পড়িও নি, ও আমাকে প্রশ্ন করেছে, আমি জাস্ট স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি যে ওর এটা রিপ্লাই করবো, আর এখন পড়ছি। বলে দিই বলুন, নেক্সট প্রশ্ন তুমি আরও করো। মূল প্রশ্ন, তোমার মনের ভেতর লুকিয়ে থাকা এমন একটা ইচ্ছা কি যা এখনও অবধি কেউ জানে না? তোমার পুরনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কি হয়েছে, আর এখন আসল ইনস্টাগ্রাম আইডি কোনটা? র্যাপিড ফায়ার, ঠিক আছে, এটার আগে জবাব দিইনি। আমার মনের ভেতরে এমন একটা ইচ্ছা আছে যেটা বললে তোমরা হাসবে। একটা দামি গাড়ি কেনার ইচ্ছা আছে, এখন বলা যাবে না, আগে অনেক টাকা ইনকাম করি, নিজের মাথার উপরে ছাদ করি, তারপরে ইচ্ছাটা পূরণ করে তোমাদেরকে দেখাবো। আর ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে পুরো মারা গেছে, ও 4 মাস হয়ে গেছে, এখন ইনস্টাগ্রামটা ফেরত পাইনি। কি এমন অন্যায় করে ফেলেছি, আমাকে সাসপেন্ড করে দিয়েছে ইনস্টাগ্রাম থেকে আর ফেসবুক থেকে। মেনলি ফেসবুক থেকেই সাসপেন্ডটা হয়েছে। আমি ফেসবুকে একজনকে না রাগ করে লিখে দিয়েছিলাম, তুমি কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে নাও। আমি গলায় দড়িটা কেন বলেছি, সেখান থেকে আমাকে স্ট্রাইক দিয়ে আমাকে সাসপেন্ড করে দিয়েছে 180 দিনের জন্য। যাই হোক, ফিরে আসবে আশা করি, কাজ চলছে এখনও, দেখা যাক কি হয়, বাট চলে আসবে। এত বড় আইডি তো কেউ নিতে পারবে না, বা কিছু হবেও না। আর এই মুহূর্তে আমার নিজস্ব ইনস্টাগ্রাম ফেসবুক কোনো কিছু নেই, তোমরা যা দেখতে পাচ্ছ সব ফেক। আমি শুধুমাত্র ইউটিউবে এখন কাজ করছি, আর তোমরা ইউটিউব চ্যানেল আছে তো, এখানেও তো আমার ভিডিওগুলো দেখতে পারো। তোমরা গিয়ে ওই ফেসবুকের ফেক আইডি, যেখানে লাখ লাখ ফলোয়ার্স, বুঝতে পেরেছো কত ফেক আইডি, কিছুই করতে পারছিলাম না এতদিন ধরে। আর একটু সময় দাও না, সব যাবে। আমার একটু সময়ের প্রয়োজন, চারিদিক দিয়ে ফেসে আছি আমি, একটু সময়টা ঠিক করি, তারপরে তো সবাইকে আমি দেখে নেব। ফেক আইডিগুলোকে আনফলো করে দাও সবাই, শুধু ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করো, ইউটিউবেই আমি সমস্ত কিছু পোস্ট করি। র্যাপিড ফায়ার প্রশ্ন দিয়েছে, ইউটিউবে টাকা নাকি দর্শকদের ভালোবাসা, তোমার কাছে কোনটা বেশি দামি? অবভিয়াসলি দর্শকদের ভালোবাসা। আমার দর্শকদের ভালোবাসা থাকলে টাকা আমার কাছে এমনিই আসবে, তো আমি সবার আগে আমার দর্শকদেরকেই ভালোবাসতে চাই। হেটার্স কমেন্ট করলে স্ক্রল করে যাও নাকি ব্লক করে দাও? রিপ্লাই করে ডিলিট করে দিই। এমন একটা কথা যা তুমি তোমার অতীতে নিজেকে বলতে চাও। তুই এত বোকা কেন পৃথি? আগে উত্তরটা দিয়েছি কিন্তু বোনো।
সবসময় হাসি মুখে থাকার আসল সিক্রেট বা রহস্যটা কি? আর উপায় নেই, কোনো উপায় নেই, আমাদেরকে হাসতেই হবে। কাঁদবো কেন বলো তো, নিজেকে কষ্ট দেবো কেন আমরা? তোমরা যেটা দেখছো আমাকে, এটা আমার একরকম রূপ, আর এর ক্যামেরার বাইরেও আমার আর একটা রূপ আছে। আমারও কষ্ট হয়, আমিও কাঁদি, আমিও ভেঙে পড়ি, বাট সেখান থেকেও আমি নিজেকে আবার দাঁড় করাই না, আমাকে কাজ করতে হবে। আমার একটা নিজের সুন্দর একটা ভবিষ্যৎ নিজেকে তৈরি করতে হবে। আমার আগেও কেউ নেই, পিছেও কেউ নেই, তো ওইটা ভেবেই আমি আবার ঠিক হয়ে যাই। আর এটাই করা উচিত সবার। খারাপ সময়টাকেই তো লড়ে ভালো সময় নিজেদেরকে আনতে হবে না? তোমার জীবনের সবচেয়ে বড় দুঃসাহসিক কাজ কোনটা? বাবার বিরুদ্ধে যাওয়া, ফ্যামিলির বিরুদ্ধে যাওয়া, মানে এটা আমি কি করে করতে পেরেছিলাম কে জানে। সব সময় হাসি মুখে থাকার আসল সিক্রেট আর রহস্যটা কি? কিছুই না। আর হ্যাঁ, তুমি মুলায়ং 6 জ্যোতিষী মতে ইউটিউব ইনস্টাগ্রামে দেখবে, মুলায়ং 6 লাইক সার্চ করবা। আমিও 6, তাই বলবো নিজের ব্যাপারে আরও অনেক কিছু জানতে পারবে। ভালো থেকো। তুমিও ভালো থেকো বোন, খুব ভালো প্রশ্ন করেছো। অ্যান্সারগুলো ঠিকঠাক দিলাম কিনা তোমরা সবাই কমেন্টের মাধ্যমে জানিও। আর 6টা অনেক লাকি, আমি অনেকের মুখ থেকে শুনেছি জানো তো আমার সম্পর্কে। যাই হোক, জানবো নিজের ব্যাপারে আস্তে আস্তে। অ্যাস্ট্রোলজি তো আগে বিশ্বাস করতাম না, বাট এখন করি। এখন আমি একটু একটু করে বিশ্বাস করতে শুরু করেছি, আর অবভিয়াসলি মানুষের এটাতে কাজও হয়। তো চলো ভিডিওটা শেষ করি। আজকে তোমাদের সাথে কিউএনএ ভিডিও শেয়ার করবো বলে এই সুন্দর করে একটা শাড়ি পরেছি। এটা আমার দিদির শাড়ি, ওর থেকে এনে পরেছি। কারণ এর আগেও যতগুলো কিউএনএ ভিডিও করেছি শাড়ি পরে পরে করেছি, ভাবলাম এইবার কেন বাদ যাবে, তাই শাড়ি পরে এসেছি। তোমরা আমাকে অনেক প্রশ্ন করেছো, আমি সবার তো রিপ্লাই দিতে পারলাম না, রাগ করো না। আবারও প্রশ্ন নেব কখনো, আবারও উত্তর দেব এক এক করে। আর বেশিরভাগ প্রশ্নই ছিল একটু লাইফ রিলেটেড, তার জন্য একটু অ্যাভয়েড করলাম। আপাতত কিছু প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তার জন্য দিইনি। আর তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। তোমরা আমাকে অনেকেই কমেন্টের মধ্যে জানিয়েছো যে আমাকে দেখে তোমরা ইন্সপায়ার হচ্ছ। এর থেকে মানুষের আর কি চাওয়া পাওয়ার থাকে? কেউ আমাকে দেখে শিখছে, এটা ভাবলেই আমার মন খুশি হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর নেক্সট একটা দুর্দান্ত ব্লগ নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট।